ওকে, দেখো আমরা এর পরে যাচ্ছি। এখানে একটা বিষয় যে তার উপন্যাসের সংখ্যা মাত্র 3টি। তার মধ্যে এই যে বাঁধনহারা, এটা নজরুলের লেখা, আহ, এবং বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। পত্র উপন্যাস, ঠিক আছে। তাহলে বাংলা সাহিত্যের লেখা প্রথম পত্র উপন্যাস হচ্ছে কি স্যার? বাঁধনহারা। স্যার, পত্র উপন্যাস মানে হচ্ছে চিঠি আকারের একটা নোভেল লিখেছিলেন তিনি, সেজন্য এটাকে বলা হয় পত্র উপন্যাস। আর এখানে আরেকটি উপন্যাস সম্পর্কে না বললেই নয়, সেটা হচ্ছে মৃত্যু ক্ষুধা। স্যার, মৃত্যু ক্ষুধা উপন্যাসের মূল বিষয়বস্তু ছিল ধর্মান্তর, ঠিক আছে। এখানে দুইটি ক্যারেক্টার গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার মধ্যে একজন ছিল হচ্ছে প্যাকেল। তো এরা মুসলমান ছিল। তো এক সময় তাদের পাড়ার মধ্যে খ্রিস্টানরা আসে, এবং খ্রিস্টানরা আসার পরে তাদের পাড়ার সকলেই দলে দলে মুসলমান হয়ে যাচ্ছিল। এটার অন্যতম কারণ হচ্ছে তাদের পাড়ায় দারিদ্রতা ছিল, খাবার অভাব ছিল। তো খ্রিস্টানরা তাদেরকে টাকার লোভ দেখিয়ে সবাইকে ধর্মান্তরিত করে ফেলে, ডাইভার্ট করে ফেলে, মুসলমান ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে নিয়ে যায়। তো একটা সময় সবাই হয়ে গেল, প্যাকেলের পরিবার হয় না। কিন্তু প্যাকেল একটা সময় বা তাদের পরিবারটা একটা সময় অসহায় হয়ে যায়। ফর দিস রিজন প্যাকেলরা কি করে, পুরো পরিবার, যেহেতু তারা খেতে পারে না, সেজন্য মানে এই দারিদ্রতা বা ক্ষুধা থেকে বাঁচার জন্য পুরো পরিবার তারা কি হয়ে যায়, তারা পুরো পরিবারই খ্রিস্টান হয়ে যায়। কিন্তু এরপরে তাদের টাকা হয়, তাদের ধন দৌলত হয়, বাড়ি গাড়ি হয়, কিন্তু তাদের মন ভরে না। তাদের মনের মধ্যে কোনো না কোনো একটা জায়গায় অশান্তি কাজ করে। মানে তারা আবার খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে ফিরে আসে। মূলত মানুষ দুটি কারণে ধর্মান্তর হয়, ধর্ম থেকে ডাইভার্ট করে হয়। একটা হচ্ছে ইকোনমিক্যাল সমস্যা, আর একটা হচ্ছে রাজনীতি। এই দুইটা কারণে। স্যার, এটা নিয়ে বিশদ আলোচনা করতে হলে একদিন আমার সাথে আপনারা আড্ডা দিতে আসবেন, তাহলে আমি বুঝাই বলবো কেন এটা হয়। এবং তোমরা বলবো আমাকে হয়তো, স্যার বিলিফ থেকে হয়, বিলিফ থেকে ধর্মান্তরিত হয় মাত্র 1% লোক, কিন্তু 99% দুইটা কারণে। এবং নজরুল সেটা এই মৃত্যু ক্ষুধার মধ্যে দেখানোর চেষ্টা করেছেন। মানুষ কেন ইকোনমিক্যালি সমস্যায় পড়লে ধর্মান্তরিত হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ধর্মান্তর হয় ঠিকই, কিন্তু তাদের সেখানে কিন্তু কি হয় না, মন টিকে না। এবং আমরা এখানে এটা এই জিনিসটা দেখতে পাই। তাহলে নজরুলের মাত্র 3টি উপন্যাস, একটা হলো বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, ঠিক আছে। গল্প গ্রন্থ লিখেছেন মাত্র 2টি, ব্যথার দান, বৃত্তের বেদন। স্যার, গল্প গ্রন্থ মানে একটা গল্পের গ্রন্থের মধ্যে অনেকগুলো গল্প থাকবে, ঠিক আছে। আর আমরা প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করব যেদিন আমরা আমার পথ পড়াবো, সেখানে আমি প্রবন্ধ নিয়ে ডিটেলস কথা বলবো। আজকে জাস্ট আমি পড়ে যাচ্ছি। তার প্রবন্ধের মধ্যে রয়েছে যুগবাণী, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী, রাজমন্দির, জবানবন্দি, ঠিক আছে। বিদ্রোহী কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা সমূহের মধ্যে যেসব কবিতাগুলো রয়েছে নজরুলের, তার মধ্যে অন্যতম কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1922 সালে। এটা আমরা প্রথম স্লাইডের মধ্যে শিখেছি, ঠিক আছে। এবং যেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন পত্রিকায় সেটা প্রথম প্রকাশিত হয়েছিল। সেটা প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায়। এরপর এটিকে অগ্নিবীণা কাব্য গ্রন্থের মধ্যে কি করা হয়, সংযোজন করা হয়। নাও আমার কোয়েশ্চেন হচ্ছে, আগে কি অগ্নিবীণা কাব্য গ্রন্থে প্রকাশিত হয়েছে, নাকি বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছে? কে বলতে পারে? অগ্নিবীণা। অগ্নিবীণা। আচ্ছা, আগে লেখকদের লেখাগুলো আগে পত্র পত্রিকায় প্রকাশিত হয়, পাবলিশড হয়। তখন এগুলো পত্র পত্রিকার মানুষরা বা দর্শকরা বা পাঠকরা যখন পড়ে মুগ্ধ হয়, এরপরে কবিতাগুলো, গদ্যগুলো নিয়ে বই ছাপানো হয়। তাহলে আগে বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছে 1922 সালে। এরপর 1922 সালে একই বছরে অগ্নিবীণা কাব্যগ্রন্থ নামে একটি বই পাবলিশ করা হয়। সেই কাব্যগ্রন্থে, সেই বইয়ের মধ্যে এই কবিতাটা দেয়া হয়। স্যার, বুঝে গেছে? স্যার, আমাদের বইয়ে তো এত ডিটেইলড ইনফরমেশন গুলো নেই। বুঝিনি, আবার বলো। আইমান, আমি বুঝিনি, সাউন্ডটা ক্লিয়ারলি আসে নাই।
স্যার বলতে চাচ্ছিলাম আমাদের বইয়ে তো এত ডিটেইলড ইনফরমেশন গুলো নেই। আমি তো তোমাকে স্লাইড দিব, ডিটেল ইনফরমেশন না থাকলে তুমি যে ইউনিভার্সিটি টেস্টে দিতে যাবা তখন আটকে যাবে। ঠিক আছে, আমি তোমাকে এগুলো স্লাইড গুলো দিয়ে দিব যাতে তুমি বাসায় পড়তে পারো। এমসিকিউ তোমাকে আটকাইতে পারবে না, সেজন্য আমি ডিটেইলস পড়াচ্ছি একেবারে। হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি এবার। ঠিক আছে, এবার আমরা আমাদের মূল গন্তব্যের দিকে যাব। ঠিক আছে, দেখেন এই কবিতাটার নাম কেন বিদ্রোহী রাখা হয়েছে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীতে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে ঔপনিবেশিক শাসন। প্রথম বিশ্বযুদ্ধ ঘটে ঔপনিবেশিক শাসনকে কেন্দ্র করে। ঔপনিবেশিক শাসনকে সবাই দেশ দখলে ব্যস্ত ছিল। আমরা নেপোলিয়নকে দেখেছি, ফরাসি, তারপর ডিউক অফ ওয়েলিংটনকে দেখেছি, ইংল্যান্ডের। তো সবাই আসলে মানে বিভিন্ন দেশ দখলে ব্যস্ত ছিল। ঠিক আছে, ঠিক প্রথম বিশ্বযুদ্ধের পর পর, হ্যাঁ, বা প্রথম বিশ্বযুদ্ধের সময়কালেও কিন্তু আমাদের এই দেশটা, আমাদের এই ভারতবর্ষ কি ছিল, ঔপনিবেশিক শাসনে ছিল, অর্থাৎ কলোনিয়াল শাসন চলতেছে। এবং সেই সময়ে যে শাসন শোষণ চলেছে, যে শাসন শোষণ চলেছে উপনিবেশিক শাসন আমলে, সেটার বিরুদ্ধে তিনি কবিতাটা লিখেছেন। এবং বিদ্রোহটা সেই শাসন শোষণের বিরুদ্ধে। এবং সেই ঔপনিবেশিকবাদীরা যেই অন্যায় নিয়ম কানুন, রুলস রেগুলেশন তৈরি করেছিল, সেই অন্যায় আইনের বিরুদ্ধে তার বিদ্রোহ ছিল। ঠিক আছে, এরপর হচ্ছে ভারতবর্ষের যে পরাধীনতা, সেই পরাধীনতার বিরুদ্ধে। ঠিক আছে, ভারতবর্ষ যে স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, সেই স্বাধীনতা হারানোর বিরুদ্ধে তার কি ছিল, বিদ্রোহটা ছিল। এরপর দেখেছেন আমরা মূল কবিতায় চলে এসেছি। আমি অনেকক্ষণ তোমাদেরকে মূল কবিতার জন্য অপেক্ষা করে রেখেছি। ঠিক আছে, দেখো মূল কবিতাটা হয়তো আমি সময় নিয়ে নিয়ে পড়াবো। দেখো এই কবিতাটা তুমি যদি একবার পড়ো, দুইবার পড়ো, তিনবার পড়ো, আসলে মাথায় কিছু ঢুকবে না। খুবই কঠিন একটা কবিতা। এবং আমি চেষ্টা করব এখানে খুব অল্প অল্প করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এবং তোমরা যতক্ষণ বুঝবে না, ফিল ফ্রি আমাকে কোয়েশ্চেন করবে। বিদ্রোহী লিখেছেন কাজী নজরুল ইসলাম। আচ্ছা, বিদ্রোহী মানে কি ওয়াজিহা? বিদ্রোহী শব্দের অর্থ কি? তুমি কি বুঝেছো বিদ্রোহী পড়ে? এই শব্দটা আমি অনেকক্ষণ উচ্চারণ করছি। স্যার রেবেল। হ্যাঁ, এটা কারো বাংলায় বলি, সহজ বাংলায় বলি। সহজ বাংলায় সূর্য, স্যার প্রতিবাদ করা। প্রতিবাদ করা। রাইট স্যার, কোনো কিছু তোমার সামনে অন্যায় হচ্ছে, তুমি প্রতিবাদ করেছো, এটা তোমার বিদ্রোহ, এটাই তোমার দ্রোহ, তাই না? তো বলছে দেখো এখানে বেসিক্যালি প্রতিবাদী সত্তা কবি নিজে। বলবীর বলচির উন্নত ববশির, শির নেহারি আমারই মতো শির, ওই শিকরে হিমাদ্রির। দেখো কি জোরালো কণ্ঠ দিয়ে বলেছি, বলবীর। কবি নিজেকে নিজেকে বীর বলেছে। ঠিক আছে, বীরকে, যে কোনো কিছুকে ভয় পায় না, সেই তো বীর, তাই না? সেজন্য বলছে বলবীর, বলো উন্নত মমশীর। মম শব্দের অর্থ হচ্ছে আমার, মম শব্দের অর্থ হচ্ছে আমার, তাই না? এরপর শির শব্দের অর্থ হচ্ছে মাথা বা মস্তক। শির শব্দের অর্থ হচ্ছে মাথা বা মস্তক। তাহলে কি আসলো? বলবীর, বলো উন্নত মমশীর। উন্নত মানে উঁচু। ঠিক আছে, যে সে বলছে বীর হিসেবে নিজেকে নিজে বলছে। নিজেকে নিজেকে আমরা অনেক বলি না, ভয় পেয়ে, ভয় পেয়ে, নিজেকে নিজেকে বলি, নিজের মধ্যে সাহসের সঞ্চার করি। ঠিক এরকম এখানে বলছে, বলো বীর, বলো উন্নত মমশীর। নিজেকে নিজে বলছে আমি নিজে বীর, আমার মস্তক, মাথা সব সময় উঁচু থাকবে। শির নেহারি আমারই নত শির। স্যার নিহারি শব্দের অর্থ হচ্ছে দেখে। নিহারি শব্দের অর্থ কি স্যার? দেখে। আমার মাথা দেখে, আমারই শব্দের অর্থ কি? আমার, আমার মাথা দেখে নতশির ওই শিখর হিমাদ্রির মাথা নত করবে। নতশির মানে কি স্যার? মাথা নত করা। ঠিক আছে, হিমাদ্রির মানে হচ্ছে হিমালয়। Yes. তাহলে এখানে কি দাঁড়ালো, যে কবি নিজেকে নিজে বলছে বলবীর, বল উন্নত মমশীর। নিজেকে নিজে বলছে যে আমার মাথা, আমার মস্তক সব সময় উঁচু থাকবে, এবং
আমার মাথা থেকে, বীরের মাথা থেকে পৃথিবীর যে সর্বোচ্চ পর্বত মাউন্টেন এভারেস্ট বা হিমালয় পর্বত সেই পর্যন্ত মাথা নত করে থাকবে আমার কাছে। এতটুকু বুঝছি স্যার? এটা আবার একটু রিপিট করলে স্যার একটু বুঝতাম। অবশ্যই অবশ্যই রিদওয়ান, আমি খুব স্লো যাবো, এই কবিতাটা ইম্পর্টেন্ট। কবি নিজেকে নিজেকে বীর বলছে। বীর মানে কারেজিয়াস, যার মধ্যে সাহস আছে, শক্তিমত্তা আছে, যে পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না। সে নিজেকে নিজে বলছে, বলো বীর উন্নত মমশির, যে আমার মাথা সবার চেয়ে উঁচু, ঠিক আছে, এবং আমার মস্তক থেকে পুরো পৃথিবীর সর্বোচ্চ যে শৃঙ্গ পর্বত হিমালয় পর্বত সেও আমার কাছে কি করবে, মস্তক নত করবে, মাথা নত করবে। এরপরে দেখেন পরে কি বলছে, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি চির দুর্দম, যাকে দমন করা যাবে না। কি হবে তাহলে এখানে? যাকে দমন করা যায় না, যায় না। দমন মানে কি স্যার? নিয়ন্ত্রণ, কন্ট্রোল করা যাবে না। আমি চির দুর্দম, দুর্বিনীত মানে বিনীত নয়, অভদ্র, তাই না? বিনীত নয়, বিনীত নয় মানে অভদ্র, হিংস্র, নৃশংস মানে হচ্ছে হিংস্র, ভয়ঙ্কর, ঠিক আছে? আমি লাইনটা আবার বলছি, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, আমাকে দমন করা যাবে না, আমি বিনীত নই, আমি হিংস্র, মহাপ্রলয়ে আমি নটরাজ। স্যার নটরাজের একটা চিত্র আমি এখানে দিয়েছি। দেবতা, হিন্দুদের দেবতা শিবকে বলা হয় নটরাজ, এটা একটা কারণ আছে। এক সময় অসুররা দেবতাদের যে স্বর্গ সেটার মধ্যে আক্রমণ করে, এবং সেই সময় অসুরদের দমনের জন্য মহাদেব শিব বা দেবতা শিব এক ধরনের প্রলয় নৃত্য নেচেছিল। প্রলয় নৃত্য, ঠিক আছে, মানে ধ্বংসের নৃত্য নেচেছিল। মহাপ্রলয়, প্রলয় মানে হচ্ছে ধ্বংস, এটা ধ্বংসের নৃত্য নাচে। সেই নৃত্যে ওই স্থানটা এবং অসুররা ধ্বংস হয়ে যায়, ছারখার হয়ে যায়। মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়, আমি ধ্বংস। মানে কবি নজরুল এখানে নিজেকে বলছেন, নিজেকে নিজে বলছেন আমাকে দমন করা যাবে না, আমি বিনীত নয়, আমি অভদ্র, আমি হিংস্র। কাদের জন্য? যারা ভারতবর্ষের মধ্যে শোষণ করছে অন্যায়ভাবে, যারা ভারতবর্ষের মধ্যে ক্ষমতার আধিপত্য বিস্তার করেছে, প্রভাব বিস্তার করেছে, তাদের জন্য তিনি হিংস্র। এবং তিনি নটরাজ। নটরাজ যেমন অসুরদের, ডিমন্সদের যে ক্ষমতা সেটা ধ্বংস করেছিল, ঠিক একইভাবে এখানে যারা পৃথিবীর মধ্যে অন্যায় অবিচার করছে, শোষণ করছে, তাদের কাছে তিনি নটরাজ রূপে কি হবেন, কি হয়েছেন, আবির্ভূত হয়েছেন। এবং তিনি তাদের যে সাম্রাজ্য, যে ক্ষমতার আধিপত্য বিস্তার করেছেন পৃথিবীতে, সেগুলোকে তিনি মহাপ্রলয়ের মতো, নটরাজের মতো সেগুলো কি করে দিবেন, ধ্বংস করে দিবেন। এবং তিনি নিজেকে নিজে বলছেন আমি সাইক্লোন, আমি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় হলে পৃথিবীতে যেমন সবকিছু লন্ডভন্ড হয়ে যায়, ঠিক একই ভাবে তিনি ঘূর্ণিঝড়ের মতো তাদের যে সাম্রাজ্য সেটাকে তিনি কি করে দিবেন, ধ্বংস করে দিবেন। পরে এখানে মহাপ্রলয় বলতে মহাপ্রলয় মানে হচ্ছে ধ্বংসের প্রতীক, এটা মহাপ্রলয় ধ্বংসের প্রতীক। স্যার আর স্যার নটরাজ ওই বলতে সরি সরি সরি, আবার যাচ্ছি। হ্যাঁ স্যার নটরাজ বলতে কি বোঝাচ্ছে? দেবতা, এই যে একটা একটা চিত্র দেখতে পাচ্ছ, ওনার নাম হচ্ছে শিব, দেবতা শিবের আরেক নাম হচ্ছে নটরাজ। কারণ তিনি ওই যে অসুরদেরকে দমন করার জন্য এক ধরনের প্রলয় নৃত্য নেচেছিল। হ্যাঁ, তখন থেকে তার নতুন নাম হয় কি স্যার, নটরাজ। আর কেউ?
স্যার এটা কি ধ্বংস করার কথা বলতেছে? অসুররা, অসুর মানে হচ্ছে কি যারা ইভিল, তাই না? এরা এক সময় স্বর্গের মধ্যে এক ধরনের ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, মানে তাদের ক্ষমতা দিয়ে, ক্ষমতার প্রভাব দিয়ে চারদিকে মানে কি করছিল, তাদের উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল। তো ওই অসুরদেরকে ধ্বংস করার জন্য তিনি কি করেছেন, মহাপ্রলয় সৃষ্টি করেছেন। মানে তিনি নটরাজ নৃত্যের মাধ্যমে তাদের সেই সাম্রাজ্যকে ধ্বংস করেছিলেন, অসুরদের যে সাম্রাজ্য। রিজওয়ান বলবা, আর প্রশ্ন আছে? স্যার এই ওই প্যারাটা বলতে কি ভারতবর্ষে যারা শোষণ করছিল তাদেরকে ধ্বংস করার জন্য প্রতীকী অর্থে, সিম্বলাইজ অর্থে ভারতবর্ষে যে ইংরেজদের যে একটা আধিপত্য ছিল, তারা যে একটা ক্ষমতার জাল বিস্তার করেছিল, সেটা ধ্বংস করার কথা বলছিল সিম্বলাইজ অর্থে। আমি কি বুঝাতে পেরেছি? থ্যাংক ইউ স্যার। নেক্সট একটা জিনিস দেখেন, কিছুদিন আগেও যখন আমরা সবাই হাসিনা সরকারের পতনের জন্য মরিয়া হয়ে উঠলাম, তখন একদল বললো হাসিনা সরকার চলে গেলে বিকল্প কে, তাই না? তখন আমরা বললাম কি আমি বিকল্প, তাই না? মানে আমিত্বকে ওন করতে হবে। আমিত্ব যে আমি পারি, সেটাকে কি করতে হবে, ওন করতে হবে। সেটা যদি আপনি নিজের মধ্যেই যদি কি না করেন, ধারণ না করেন, তাহলে আপনার দ্বারা সম্ভব না। আমি মহাভয়। তাহলে কবি কাদের জন্য মহাভয়? যারা পৃথিবীতে অন্যায় ভাবে শোষণ করছে, অত্যাচার করছে, তাদের জন্য কবি হচ্ছে কি স্যার, মহাভয়। আমি অভিশাপ বৃত্তির, বৃত্তি শব্দের অর্থ কি স্যার, পৃথিবী। বৃত্তি শব্দের অর্থ কি স্যার, পৃথিবী, তাই না? তাহলে তিনি কি বলছেন, আমি পৃথিবীর অভিশাপ। কেন? যারা যারা পৃথিবীটাকে কি করেছেন, মানে অন্যায়, অত্যাচার, শোষণের মাধ্যমে নরক বানিয়ে তুলেছেন, আমি তাদের জন্য অভিশাপ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছি। আমি দুর্বার, আমি অবাধ্য, আমাকে কোনো কিছু দ্বারা কি করা যাবে না, বাধ্য করা যাবে না। কি বলছে স্যার তাহলে? আমি দুর্বার, দুর্বার মানে কি বলেছি, অবাধ্য, তাই না? অবাধ্য, আমি অবাধ্য, যাকে নিয়ন্ত্রণ করা যাবে না, যাকে কোনো আইন দিয়ে বেঁধে রাখা যাবে না। আমি ভেঙে করি সব চুরমার। তোমাদের যত অনিয়ম, উচ্ছৃঙ্খল, যত তোমরা তোমরা কি করেছো, অন্যায় আইন তৈরি করে রেখেছো, অন্যায় আইনের বেড়াজাল তৈরি করে রেখেছো, আমি সব ভেঙে কি করে দেব, চুরমার করে দেব। আমি পৃথিবীতে তোমাদের জন্য মহাভয়, আমি পৃথিবীতে তোমাদের জন্য অভিশাপ রূপে অ্যাপিয়ারেন্স হয়েছি। আমি দুর্বার, তোমরা আমাকে কোনো কিছুর জন্য বাধ্য করতে পারবে না। আমি অবাধ্য সন্তান, তাই না? আমি তোমাদের অন্যায় শৃঙ্খলটাকে আমি কি করবো, মার করে দেব। বুঝেছেন স্যার? বেসিক্যালি কবি এখানে নিজের আমিত্বকে কি করেছে, ওন করেছে। সে পৃথিবীতে নিজেকে ছাড়া কোনো কিছুকে ভয় পায় না, এবং সে পৃথিবীর যেখানেই অন্যায় হবে তাদের জন্য মহাভয় হিসেবে সে কি হবে, আবির্ভূত হবে। পারবেন স্যার? ওকে। মহাভয় বলতে স্যার যারা অন্যায়ভাবে শাসক করে তাদেরকে বোঝাচ্ছে না? না, মানে তাদের জন্য মহাভয়, তাদের জন্য ভয় হিসেবে সে আবির্ভূত হবে। বুঝে গেছে? স্যার দেখেন স্যার, আমি একটা রিসেন্ট আমাদের দেশে ঘটে যাওয়া ছবি কালেক্ট করেছি তোমাদের জন্য। আমরা যদি আজকে থেকে 2 মাস আগে চিন্তা করি, আমরা আমাদের পুলিশি বাহিনীর জন্য আমরা আসলে কোথাও বেরোতে পারি নাই, তারা আমাদের জন্য ভয় ছিল। পরক্ষণে কি হলো, ঠিক যখন মানুষ আমিত্বকে ধারণ করতে শুরু করলো, সেই শোষক শ্রেণী এখন আমাদেরকে ভয় পেতে শুরু করেছে, তাই না? ঠিক আমাদের প্রত্যেককে কি করতে হবে, আমিত্বকে অনুগত হবে। আমরা বীর, সেটা আমাদের মধ্যে ধারণ করতে হবে, তাহলে শোষকরা আমাদেরকে ভয় পাবে। যারা অন্যায় অবিচার প্রতিষ্ঠা করেছিল তারা আমাদেরকে ভয় পাবে। দেখো, আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল মানে হচ্ছে যে নিয়ম শৃঙ্খলা মানে না, শৃঙ্খলাকে অতিক্রম করেছে। আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল, তোমরা যে নিয়ম কানুন, অন্যায় নিয়ম কানুন এখানে প্রতিষ্ঠা করে ফেলেছো, সেগুলো আমি মানি না। আমি উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন,
ঠিক আছে? বন্ধন মানে কি? বিভিন্ন আইনের গ্যারাকল দিয়ে তুমি আমাকে যে বন্দি করে রাখতে চাইছো, সেগুলো আমি পা মারিয়ে যাই, দলে যাই, মানে হচ্ছে কি স্যার, পা মারিয়ে যাওয়া। যত নিয়ম কানুন শৃঙ্খল তুমি আমাদের জন্য যেসব অন্যায় আইন কি করেছো, প্রতিষ্ঠা করেছো, যেসব অন্যায় আইনের নিয়ম বেড়াজাল সৃষ্টি করেছো, সবটাকে আমি কি করে যাই, পা মারিয়ে যাই। কোনোটাই আমি মানি না, সেগুলোতে আমি লাথি মারি। স্যার বুঝেছি। স্যার বন্ধন মানে কি? বন্ধন মানে হচ্ছে বন্দি করে রাখা। ঠিক আছে, দেখো আমি দলে যাই যত বন্ধন। আমাদেরকে এক সময় আমরা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সময়ও ভয় পাইতাম। কেন জানো? ডিজিটাল আইন নামে একটা আইন আছে, ডিজিটাল নিরাপত্তা আইন। ওই আইনের মামলা দিয়ে আমাদেরকে ধরে নিয়ে যাবে বলে। তাহলে এই যে দেখো, মানে বিভিন্ন আইন আইন কি করে রেখেছে, স্টাবলিশড করে গেছে, যার কারণে আমরা কথা বলতে কি পেয়েছি, ভয় পেয়েছি। নজরুল ঠিক একই সময় ভারতবর্ষের মধ্যে এটা হয়েছে। কারণ যারা স্বৈর শাসক হয়, যারা উপনিবেশের কলোনিয়াল শাসন প্রতিষ্ঠা করে, তারা সবাই বেসিক্যালি স্বৈর শাসক। তারা সবাই বেসিক্যালি কি অন্যায় ভাবে শাসন করে বলে জনগণকে কি করতে চায়, জনগণকে বেঁধে রাখতে চায়। তো বলছে নিয়ম কানুন দিয়ে। তো নজরুল দেখো, প্রায় 200 বছরের যাদের বিরুদ্ধে মানে বিভিন্ন সময় আন্দোলন করেও ভারতবাসীরা কি করতে পারে, ভারতবর্ষের এই অঞ্চলের মানুষরা বিভিন্ন সময় আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, সুবিধা করতে পারে নাই। সেখানে কবি নজরুল কতটা সাহসী হলে তাদের সেই আহ ভয়ঙ্কর শোষকদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে, তাদের সাম্রাজ্যে দাঁড়িয়ে তিনি বলছেন, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, তুমি যেসব আইন কানুন গুলো দিয়ে আমাকে বেঁধে রাখতে চেয়েছো, আমি সবগুলোকে লাথি মারি, আমি পা মারিয়ে যাই সেগুলোকে, আমি ভয় পাই না। তারপর দেখেন স্যার, আমি একটু একটু সামারি করেছি এখানে তোমাদের সুবিধার জন্য। কবি বলেছেন, আমি এখানে আবার একটু দিচ্ছি, এখানে দেখুন, কবি বলেছেন তার মাথা বা শির উন্নত, যে শির দেখে, যে মাথা দেখে হিমালয় পর্বত পর্যন্ত মাথা নত করবে, মাথা নত করে। তাই না? কবি ততটাই সাহসী, তাই না? কবি এতটাই সাহসী যে কবি এমন বীর যে তাকে দেখে হিমালয় পর্বত পর্যন্ত কি করে, মাথা নিচু করে। তিনি বিদ্রোহী, বিদ্রোহী, তাকে দমন করা যাবে না। কবি কি স্যার, বিদ্রোহী, তাই কবিকে কি করা যাবে না, দমন করা যাবে না। তিনি শত্রুর কাছে উদ্যত, উদ্যত মানে কি স্যার, উচ্ছৃঙ্খল, বিনয়ী নয়, অভদ্র, নিষ্ঠুর, নির্দয়, তাই না, মানে হিংস্র। তিনি একেবারে নিষ্ঠুর, একেবারে নির্দয়, তিনি হিংস্র, তাই না? তিনি ধ্বংস প্রলয়, যেমন প্রলয় তাণ্ডব চালিয়েছিলেন শিব, যাকে আমরা নটরাজ বলছি, মহাপ্রলয় আমি নটরাজ, তাই না? তিনি পৃথিবীর সকল শোষক ও নির্যাতকদের জন্য অভিশাপের হুঙ্কার, তাই না? মানে যারা যারা পৃথিবীতে অন্যায় শাসন স্টাবলিশড করেছেন, যেখানে অন্যায় হচ্ছে, যেখানে অভিযান হবে, তিনি সেখানে অভিশাপ রূপে আবির্ভূত হবেন, অ্যাপিয়ারেন্স হবেন। তিনি সকল প্রচলিত আইন কানুন ও বাধা বিপত্তি ভেঙে চুরে পা মারিয়ে যান। মানে যত আইন কানুন দিয়ে মানুষকে তারা কি করে রাখতে ছিল, বন্দি করে রাখতে চেয়েছিল, তিনি সেগুলো কি করে যান, পা মারিয়ে যান। কারণ তিনি সেগুলোকে কি পান না, ভয় পান না। স্যার বুঝেছি এতটুকু? এক্সারসাইজ নিচ্ছি স্যার। আমি মানি না কোনো আইন, আবার বলছে একই কথা, আমি মানি না কোনো আইন। তোমরা যে আইনগুলো দিয়ে ভারতবাসীকে দমিয়ে রেখেছো, সেগুলোকে আমি মানি না। আমি মানি না কোনো আইন। আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। দেখো, এখানে ইংরেজরা ভারতবর্ষের মধ্যে সুখের সাম্রাজ্য গড়ে তুলেছিল, তাই না? সুখের রাজ্য বানিয়েছিল, কারণ তাদের বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না, তাই না? তো বলছে কবি, আমি ভরা তরি, স্যার তরি মানে তো নৌকা, কিন্তু এখানে কি নৌকা বুঝিয়েছে না, এখানে তাদের সুখের সাম্রাজ্য, করি ভরা ডুবি, মানে তোমরা এখানে যে সুখের সাম্রাজ্য গড়ে তুলেছো, সেটাকে আমি ভরাডুবি করব, সর্বনাশ করা। ভরাডুবি মানে কি স্যার, সর্বনাশ, নাশ করা, ধ্বংস করা। হ্যাঁ, তোমাদের এই সুখের সাম্রাজ্য আমি কি করব, ধ্বংস করব, সর্বনাশ করব। আমি টর্পেডো, স্যার এখানে একটা টর্পেডো, টর্পেডো মানে কি স্যার, টর্পেডো মানে হচ্ছে এক ধরনের বোমা,
আমি ভীম, স্যার ভীম এই যে মহাভারতের একটা ক্যারেক্টার, ঠিক আছে? মহাভারতে পঞ্চপাণ্ডব আছে না, পাঁচজন, পাঁচ ভাইকে পঞ্চপাণ্ডব বলা হয়। এই ভীম খুব শক্তিশালী ছিল। তোমরা ভীম, ভীমসেন এই নামটা কোথায় পড়েছো মনে আছে? ক্লাস 10-এ বলো তো, কোন অধ্যায়ে পড়েছো ভীমসেন? সরি, কোন অধ্যায়? আমার পরিচয়। না, 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 আমার বৃত্ত। মানে এই লোকটা এক সময় ভীমসেনের মতো আমাকে মানে উপকার করবে, সে রান্নাও করতে পারে, তার দেহে আবার শক্তিও আছে, মনে আছে? বৃত্ত, লেখকের বৃত্ত ছিল, চাকর ছিল। স্যার ওই আফগানিস্তানের ওটা। ইয়েস স্যার, প্রভাস বন্ধুর মধ্যে, প্রভাস বন্ধুর আব্দুর রহমানকে তিনি ভীমসেনের সাথে তুলনা করেছিলেন, কারণ এই ভীমসেন মানে খুব শক্তিশালী, ঠিক আছে? এবং সেজন্য তাকে তিনি বলছেন এই এই লোক মানে ভীমসেনের মতো রান্না বান্না করতে পারে, এই ভীমসেনও রান্না বান্না করতে পারতো, আবার খুব শক্তিশালী। বেসিক্যালি এখানে শক্তির উপমা দিতে, মেটাফোর দিতে, এখানে কম্পারিজন করার জন্য এই শব্দটা আছে। আমি ভীম ভাসমান মাইন্ড। স্যার মাইন্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে মাটিতে ফুটিয়ে রাখা হয়, পুঁতে ফেলা হয়, তো পা পড়লে ওই মাইন্ড গোলাটা কি হয়, ফুটে যায়। তোমরা এটা কাকতাড়ুয়ার মধ্যে পড়েছিল না, মাইন্ড বুধার দায়িত্ব ছিল কি স্যার, মাইন্ড পুঁতে ফেলা, তাই না, বাংকারের মধ্যে। এখানে একটা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ আই গেস, যে এখানে দেখো একটা ভাসমান মাইন্ড, মানে একটা মাইন্ড দেশে ছিল। তো এই ইউক্রেন থেকে নেওয়া, এটা এই রাশিয়ার একটা জাহাজ এই মাইনের সাথে লেগে যায় এবং জাহাজটা কি হয়েছে, সাধারণত ব্লাস্ট হয়। বেসিক্যালি এটা ভয়ঙ্কর এবং শক্তি মত্তা বোঝাতে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? মানে সে কতটা ভয়ঙ্কর, কবি নিজেকে কতটা ভয়ঙ্কর সেটা বুঝাইতে এই কথাগুলো ব্যবহার করেছেন। আমি মানি না কোনো আইন, আমি ভরাডুবি করি ভরাডুবি, আমি টর্পেডো, এটা কি স্যার, একজন বোমা। আমি ভীম ভাসমান মাইন্ড, আমি সেই শক্তিশালী বোমা যার দ্বারা তোমাদের ধ্বংস হবে। কবি কিন্তু নিজেকে সবসময় ধ্বংসের প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। বলেন স্যার। স্যার এখানে ভীমের সাথে কেন তুলনা করা হচ্ছে? শক্তিমত্তার জন্য, শক্তিমত্তা মানে ভীমসেনের বা ভীমের অনেক শক্তি ছিল, ঠিক এখানে শক্তির জন্য। আর ভারসমান বা বিশালত্বে, ভীমসেন দেখতে বিশাল দেহের অধিকারী ছিল, তাই না? এই বিশাল ভীমসেনের মতো আমি ভাসমান মাই, আমি তোমাদের ধ্বংস, আমি তোমাদের ধ্বংসের কারণ হব। স্যার টর্পেডোটা আরেকটু ক্লিয়ার করে দেন। টর্পেডো এক ধরনের স্যার এটা হচ্ছে ক্ষেপণাস্ত্র, মানে এক ধরনের বোমা আর কি, ক্ষেপণাস্ত্র বা বোমা, এক ধরনের বোমা, বোম, ঠিক আছে? আর কেউ স্যার কোন জায়গাটা ক্লিয়ার করতে স্যার বুঝিনি, সাফিয়া হ্যাঁ বলো। ভরা তো এটা কি ছিল? মানে বুঝি নাই আমি, আমি কোন জায়গাটা ক্লিয়ার করবো, ক্যান ইউ প্লিজ 8 সেকেন্ড? সেকেন্ড লাইন, বুঝি নাই। সেকেন্ড লাইনটা। সেকেন্ড লাইনটা, আচ্ছা দেখো, আমি ভরা তরি করি ভরা ডুবি, অর্থাৎ তোমরা যে সুখের সাম্রাজ্য এখানে ভারতবর্ষে গড়ে তুলেছো, সেটাকে আমি কি করব, অচিরেই ধ্বংস করে দেব, খুব মানে অতি শীঘ্রই, as soon as possible এটাকে আমি নষ্ট করে দেব। কারণ আমি, আমি নিজেই একটা ক্ষেপণাস্ত্র, আমি গোলা, আমি বোমা, আমি ভীম ভাসমান মাইন্ড, আমার দ্বারাই তোমরা কি হবা, ধ্বংস হবে। আচ্ছা, বুঝে গেছে? জি স্যার। আমরা এবার এমসিকিউ টেস্টে চলে যাব, ঠিক আছে? আমাদের হাতে মাত্র 5-6 মিনিট সময় আছে, আমরা একটা এমসিকিউ